হ্যালো সবাইকে। এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি জ্যাকব ফাতুর রেসলিং ক্যারিয়ার সম্পর্কে কথা বলার চেষ্টা করব। তিনি এমএলডব্লিউ থেকে শুরু করে নিউ জাপান প্রো রেসলিং এবং পরবর্তীতে WWE আসা পর্যন্ত তিনি কোন অবস্থানে ছিলেন এগুলো সম্পর্কে আপনাদেরকে এ টু জেড একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তার রেসলিং ক্যারিয়ার যাওয়ার আগে একটা ঘটনা অবশ্যই তার লাইফ স্টোরি থেকে বলতে হয়। সেটা হচ্ছে তার বয়স যখন 18 বছর, ওই সময়টাতে তিনি আর্ম রবারির কারণে গ্রেফতার হন এবং তাকে একটা ভালো সময় জেলে কাটাতে হয়। আর্ম রবারি মনে করেন যে ডাকাতি করতে গিয়ে অস্ত্রসহ তিনি সেখানে ধরা পড়েছিলেন। তো ওই সময়টা তার জন্য একটা টাফ সময় ছিল। তবে ওই সময় তিনি লাইফের একটা বড় চ্যালেঞ্জ বা বড় একটা সিদ্ধান্ত নেন। সেটা হচ্ছে তিনি রেসলিং করবেন, রেসলার হবেন। যেহেতু তার ফ্যামিলি রেসলিং সাথে আগে থেকেই জড়িত ছিল, তো তিনি এই ব্যাপারে খুব আগ্রহ প্রকাশ করেন। ২০২২ সালে তিনি একটা ইন্টারভিউতে বলেন, তিনি যখন জেলে ছিলেন তখন তিনি নিয়মিত রেসলিং গুলো দেখতেন এবং তিনি আস্তে, আস্তে তার প্রতি খুবই প্যাশনেট হয়ে পড়তেন। এবং এটা তার জীবনে একটা ভালো সিদ্ধান্ত ছিল বটে। বিশেষ করে তিনি খুব ছোট থেকেই যখন তিনি তার আঙ্কেল রিকিশির বাসায় যাইতেন, তার যে কাজিন গুলো ছিল তাদের সাথে তিনি রেসলিং প্র্যাকটিস করতেন। প্র্যাকটিস করা বলতে মজা করার ছলে। বিশেষ করে সুইমিং পুলে তারা এটা প্র্যাকটিস করতেন। এবং জ্যাকব ফাতুর যে একটা সিগনেচার মুভ ব্যাক ফ্লিপস রয়েছে, যেটা আমরা দেখি টপ রোপ থেকে তিনি ঝাঁপ দেন বা লাফ দেন একজনের রেসলারের উপরে। এটা তিনি মূলত সেখান থেকেই বা ছোট থেকেই কাজিনদের সাথে প্র্যাকটিস করতে গিয়ে শেখেন। যাই হোক, তো জ্যাকব ফাতুর তার রেসলিং প্রফেশনালি শুরু করেন ২০১৯ সালে মেজর লিগ রেসলিং এমএলডব্লিউ এখানে। এবং আস্তে, আস্তে এখানে তিনি খুব ভালো পপুলারিটি পান এবং একজন টপ হিল হিসেবে গড়ে তোলেন এবং কয়েক মাস পরে তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। তিনি ২০১৯ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ অর্জন করেন এবং ২০২১ সালের মাঝামাঝি পর্যায়ে তিনি এইটা হারান এবং তার এই টাইটেল রেঞ্জ ছিল ৮১৯ দিন। খুব বড় একটা টাইটেল রেঞ্জ ছিল তার মধ্যে। যদিও তার মধ্যে কোভিড-19 ছিল এবং এর মধ্যে রেসলিং ইন্ডাস্ট্রি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বা কার্যক্রম কিছুটা হলেও সংকুচিত হয়ে গিয়েছিল। তো তিনি তার টাইটেল হারান অ্যালেক্স হ্যামারস্টোনের কাছে। যেইটা একটা টাইটেল ভার্সাস টাইটেল ম্যাচ ছিল। আপনারা এই ম্যাচটা দেখে আসতে পারেন ইউটিউবে। যদি আপনারা জ্যাকব ফাতো ভার্সাস অ্যালেক্স হ্যামারস্টোন লিখে সার্চ দেন তাহলে আপনারা এই ম্যাচটা দেখতে পারবেন। তো তার টাইটেল হারা পরবর্তী সময়ে তিনি একটু রেস্ট নেন এবং তারপর থেকে তিনি কোম্পানির বেবি ফেস হিসেবে কাজ করা শুরু করেন। মানে তিনি একটা পজিটিভ ক্যারেক্টার প্লে করা শুরু করেন এবং তারপরে তার যে পরিচিতি এবং তার যে ক্যারেক্টারটা তিনি ধরে রাখতে সক্ষম হন। তবে এই সময় পরবর্তীতে তিনি খুব বেশি টাইটেল রেঞ্জ যাইতে পারেন না বা টাইটেল তিনি অর্জন করতে পারেননি। তো তিনি 40 ম্যান রয়্যাল রাম্বল জিতেছিলেন এমএলডব্লিউ তে, যেটার কারণে তিনি একটা গোল্ডেন টিকেট পান চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য, কিন্তু তিনি ম্যাচটা জিততে পারেন না আরকি। তাকে ২০২৪ সালের ১ম দিকে ফ্রি এজেন্ট হিসেবে ঘোষণা করে এমএলডব্লিউ। ফ্রি এজেন্ট মানে তিনি এখন যেকোনো জায়গায় যেতে পারেন বা যেকোনো কোম্পানি তাকে নিতে পারবে। এবং তিনি চাইলে আবার কোম্পানির সাথে কন্ট্রাক্টে যাইতে পারেন বা কন্ট্রাক্ট থেকে যেহেতু শেষ হয়ে গেছে তিনি বাইরেও যাইতে পারবেন। তো ওই সময় তিনি নিউ জাপান প্রো রেসলিং এর সাথে যুক্ত হন এবং সেখানে মাত্র একটা ম্যাচই খেলেন এবং একটা ম্যাচ পরবর্তীতে তিনি আর হয়তো কন্টিনিউ করেননি। জানি না আসলে মেইন কারণটা কি। তবে তিনি ওই সময়ে তার যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে তিনি আগ্রহ প্রকাশ করেন যে তিনি ইউনাইটেড স্টেটস এর বাইরেও তিনি রেসলিং কোনো কোম্পানির সাথে কাজ করতে ইন্টারেস্টেড বা আগ্রহী। তবে বলা হয়ে থাকে যে তার যে ক্রিমিনাল রেকর্ড রয়েছে ১৮ বছর বয়সে যে রবারিটা, এটার কারণে তিনি বিভিন্ন দেশ থেকে সেরকম সাড়া পান না বা বিভিন্ন কোম্পানি থেকে সেরকম সাড়া পান নাই বা তারা তাকে একসেপ্ট করে নেয়। তো তিনি এপ্রিলে WWE তে সাইন ইন করেন, WWE চুক্তিবদ্ধ হন এবং জুনে সম্ভবত ২০২৪ সালে তিনি WWE তে অ্যাপিয়ার করেন ব্লাড লাইনের একজন মেম্বার হিসেবে এবং সেখান থেকেই তার যে একটা ডিস্ট্রয় একটা মোমেন্ট বা ডিস্ট্রয়িং একটা পারসন তিনি এটা ধীরে, ধীরে গড়ে উঠতে সক্ষম হন এবং বর্তমানে তিনি ইউএস টাইটেল হোল্ড করে আছেন এবং যেটা দেখা খুবই একটা ভালো ব্যাপার, বিশেষ করে যারা সামোয়ান রেসলারদেরকে ফলো করেন এবং যারা তাদের ফ্যান রয়েছেন। দেখা যাক নেক্সট তার জন্য হয়তো ভালো কিছু অপেক্ষা করতেছে এবং আমার মনে হয় যে তার অনেক কিছু এখনো ডেভেলপ করা উচিত। বিশেষ করে তার মাইক স্কিল এবং তার এন্ডিং স্কিলস এর মধ্যে আরো বেশি ডাইভার্সিটি আনা উচিত। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।